শুভ সন্ধ্যা। এই আয়োজনটা সত্যিকার অর্থে একটু ব্যতিক্রমী আয়োজন। ব্যতিক্রমী এই জন্য যে বাংলা গানের পঞ্চভাস্বর এবং তাদের মধ্যে অতুল প্রসাদ সেনের যে স্থান, সেটা নানাভাবে সজীব আছে, বহমান আছে, কিন্তু বিশেষভাবে তাকে স্মরণ করার প্রয়াস খুব বেশি নেওয়া হয় না। আর তার জীবনের যে বৈচিত্র্য, যেটা গোলাম মুস্তফা কিছুটা তুলে ধরলেন, এবং যে অর্জনগুলো তিনি করেছেন সব কিছু ছাপিয়ে গেছে গানের ক্ষেত্রে তিনি যে ভূমিকাটা পালন করেছেন। এবং এটাও খুব বিস্ময়কর, যারা এইভাবে গানের মধ্যে নিজেকে ভাসিয়ে দিয়েছেন তাদের গানের সংখ্যা অনেক, কিন্তু অতুল প্রসাদের গানের সংখ্যা খুবই কম। এখানে 2 শতাধিক, 206 কিংবা 208 একটা হয়তো মতান্তর থাকতে পারে, কিন্তু এটা খুব অকিঞ্চিতকর মনে হয়, বিশেষ করে যারা গীতিকার, যারা বাংলা গানের যারা প্রধান ব্যক্তিত্ব। এবং দীর্ঘ জীবনের তিনি অধিকারী হয়েছিলেন। নানাভাবে তার জীবনটার অনেক বৈচিত্র্য আছে এবং অনেক অর্জন, বিশাল অর্জন সেই অর্থে দেখলে, যে এই পূর্ব বাংলার এক সচ্ছল অভিজাত পরিবারই তার জন্ম। আর যেটা হয় যে সেই হয়তো যদি কিছু বলা যায় যে সোনার চামচ মুখে নিয়ে, আর যারা এরকম পরিবারের অনেকেই উচ্চশিক্ষার জন্য তখন বিলেত গিয়েছেন এবং সেখানে সেই শিক্ষা গ্রহণ করেছেন, আবার তার সঙ্গে জীবনের দীক্ষাটাও তারা জীবনের ধারাবাহিকতায় নানাভাবে তারা গ্রহণ করেছেন। আর বিলেতে তার ব্যারিস্টারি তিনি সাফল্যতার সঙ্গে সম্পন্ন করেছেন। এবং চিত্তরঞ্জন দাস বাংলা রাজনীতির ইতিহাসে বিশেষভাবে হিন্দু মুসলমানের মিলনের রূপকার হিসাবে বেঙ্গল প্যাক্ট, যেটা একটা যুগান্তকারী একটা ঐতিহাসিক ঘটনা, যে কী করে 2 সম্প্রদায়ের মধ্যে যদি বিভাজন গড়ে যায়, কোনো সম্প্রদায়ের মধ্যে যদি হয়তো নানা কারণে তাদের একটা অগ্রগতি দেখা যায়, আবার নানা কারণে কোনো সম্প্রদায় যদি পিছিয়ে যায়, তাহলে তাদের মধ্যে মেলবন্ধন গড়াতে হলে যেই ভিত্তিটা লাগবে, যেটাকে অনেক পরে দক্ষিণ আফ্রিকায় এই নেলসন ম্যান্ডেলার মুক্তি আন্দোলনের সময় যখন বলা হয়েছিল অ্যাফার্মেটিভ অ্যাকশন, যে যারা পিছিয়ে আছে তাদের জন্য অনেক অ্যাফার্মেটিভ অ্যাকশন নিতে হবে। বেঙ্গল প্যাক্ট ছিল ওই রকম একটি অ্যাফার্মেটিভ অ্যাকশন, যেটা চিত্তরঞ্জন দাস নিয়েছিলেন, যেটা যদি কার্যকর হতো বাংলার ইতিহাসটা অনেকভাবে পাল্টে যেতে পারত। কিন্তু এই যে মিলনের যে সাধনা, সেটা সরোজিনী নাইডু যেমন বহন করেছেন, অসাধারণভাবে অতুল প্রসাদ সেন সেটা বহন করেছেন। এবং পরে ফিরে এসে তিনি পেশাগত সূত্রেই তিনি লখনৌতে তিনি স্থিত হলেন, লখনৌতে হাইকোর্টে, এবং তিনি সেখানে পেশাগত দক্ষতা অর্জন করলেন। আর লখনৌ আমরা জানি যে লখনৌ ভারতে যে মুসলিম শাসন, তার যে নানা রকম যে তার যে ইতিবাচকতা শিল্পে, সাহিত্যে, সঙ্গীতে, কবিতায়, এবং সেটা লখনৌ ছিল সেটার একটা কেন্দ্র। এবং এখনও যদি আভিজাত্য বোধের কোনো উদাহরণ বলতে হয়, আমরা বলি যে হ্যাঁ, এটা হচ্ছে লখনৌর সভ্যতা, লখনৌর আচার আচরণ, ভব্যতা। আর সেটার সঙ্গে অতুল প্রসাদ লখনৌর এই জীবনের সঙ্গে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল। তিনি নিজেও কিছু কিছু লিখেছেন। বুলবুল পত্রিকায় তার একটি লেখা খুব চমৎকারভাবে তিনি লিখেছিলেন যে তিনি লখনৌ গেছেন, লখনৌতে তিনি পেশাগত কাজ করছেন আর নানা রকম খোঁজখবর নিচ্ছেন। এবং তার একজন সিনিয়র আইনজীবীকে তিনি বলেছেন যে লখনৌ এসেছি, শুনেছি এখানে মুশায়েরা হয়, কোনো মুশায়েরা তো এখনও আমি শোনার সুযোগ পেলাম না। তো তিনি অতুল প্রসাদ লিখছেন যে তিনি তখন আমাকে একটা ধমক দিয়ে বললেন যে কামবাক্ত, লখনৌতে তুমি আসছো আর তুমি এখনও মুশায়েরা দেখো নাই, তুমি তো একটা অসভ্য হয়ে আসো। তো তিনি অতুল প্রসাদকে নিয়ে গিয়েছিলেন মুশায়েরার আসরে, এবং পরে অতুল প্রসাদ তো অনেকবারই গিয়েছেন। এবং অতুল প্রসাদের কাছে ওটা একটা চমৎকার অভিজ্ঞতা ছিল। এবং সারা রাত যে মুশায়েরা, সেখানে কিন্তু যেমন মুশায়েরার যে ভাষা, সেটা কিন্তু উর্দু সাহিত্যেরও একটা খুব সরলীকরণ, খুব সাধারণের কথার মধ্য দিয়ে অনেক গভীর কথা সেখানে বলা হয়। এবং এই মুশায়েরায় অতুল প্রসাদ বলেছেন যে সারা রাত মুশায়েরার পরে দেখা গেল যে যিনি সবচেয়ে ভালো করেছেন, যাকে সবাই সাধুবাদ দিল, তিনি হচ্ছেন লখনৌর একজন টাঙ্গাওয়ালা। তো এই যে সাহিত্যের মধ্যেও যে একটা উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকে না, নানা রকমভাবে একটা মিলন হতে পারে, এবং এই সব কিছুই অতুল প্রসাদকে নানাভাবে প্রভাবিত করেছে। তার গানে যে ঠুমরি বা অন্যান্য যে দিক বা গজলের যে প্রভাব, এবং অনেকের সময় বলা হয় যে বাংলা গজল গানের তিনি প্রবর্তক। তো এই রকম একজন ব্যক্তিত্ব, তার জীবন এবং তার সঙ্গে তার জীবন দর্শন, এবং বিশেষ করে আজকে যে আলোকপাত করা হলো যে তার জীবনে যে স্বদেশী ভাবের যে নানা রকম প্রকাশ,
এবং সেটার তো একটা আমাদের জীবনে একটা খুব বড় উদাহরণ যে যখন ভাষা আন্দোলন শুরু হলো এবং এই ভাষা আন্দোলনের সূত্রে আমরা পেলাম যে আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গান। আর এই ভাষা আন্দোলনের সূত্রেই কে প্রথম এখানে নিয়ে এসেছিল বা যখন গানটি গাওয়া হলো তখন এটা আমাদের গান হিসাবেই, ভাষা আন্দোলনের গান হিসাবেই এই গান চলে আসলো যে মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। এবং যখন আমরা ভাষার কথা বলি, অধ্যাপক গোলাম মোস্তফা যথার্থভাবেই বলেছেন, তখন কিন্তু সেখানে আর হিন্দু মুসলমান পার্থক্য থাকে না। ভাষায় সকলের অধিকার এবং এই অধিকার ধর্ম নির্বিশেষে, এবং এই অধিকারটা আমরা মাতৃগর্ভ থেকে নিয়ে জন্মগ্রহণ করি। আমরা অনেক কিছু পাল্টে ফেলতে পারি, ধর্মও পাল্টে ফেলা যায়, কিন্তু ভাষা তো কেউ বলতে পারে না যে আমার মাতৃভাষাটা আমি পরিবর্তন করে আমি এই ভাষা গ্রহণ করলাম। আর এই ভাষার একটা সার্বজনীনতা রয়েছে, এই ভাষার কোনো উচ্চ নিচ ভেদাভেদ নেই, বরং দেখা যায় যে সাধারণ মানুষের মুখের ভাষাকে সমৃদ্ধ করে, ভাষাকে নদীর মতো বহমান রাখে। ফলে এই সমস্ত কিছু মিলে অতুল প্রসাদের জীবন সাধনা আমাদের জন্য নানা দিক দিয়ে স্মরণীয়। আর আজকে যে দুই গুণীকে সংবর্ধিত করা হচ্ছে, অধ্যাপক ফরিদ আহমেদ নামটা কি, তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু তিনি কিন্তু এই তথ্যটা তুলে এনেছিলেন যে তার দেহবর্ষ এই বাংলার মাটিতে রয়েছে। তিনি লখনৌতেই দেহত্যাগ করেছিলেন, কিন্তু একটা ইচ্ছা তিনি পোষণ করে গিয়েছিলেন। দীর্ঘকাল তিনি লখনৌ দেশের বাইরে ছিলেন এবং সেই ইচ্ছাটা তার মনে হয় যে তিনি আজীবন যে স্বপ্নটা বহন করেছেন, তিনি আবার ফিরে এসেছেন এইখানে, এই বাংলায়। আবার বলা হচ্ছে বিশেষ করে কাউরাইদে, এই ভাওয়াল পরগনায়, এবং আজকে কাউরাদের মানুষ অনেক এখানে এসেছে। সেটাও আমার কাছে মনে হয়েছে যে এই যে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া, তাদের ভালোবাসাটা অর্জন করা, সে কত বছর পরে আজকে এরকম একটা আয়োজন হলো। এবং সেই আয়োজনে যে ফরিদ আহমেদকে আমরা স্মরণ করছি, তিনি যে কাজটি করেছেন আমরা শ্রদ্ধা ভরে সেটা স্মরণ করি। আমরা অতুল প্রসাদের গান জেনেছি আসলে কৃষ্ণা চট্টোপাধ্যায়ের রেকর্ডের সূত্রে। তখন সেই পাকিস্তান আমলে তো খুব বেশি শোনার সুযোগ হতো না, রেডিও ছিল একটা ভরসা। আর এই তখন কিছু এলপি রেকর্ড বেরিয়েছিল, বিশেষ করে রবীন্দ্র জন্ম শতবর্ষ ঘিরে। আর তারপরে আর কৃষ্ণা চট্টোপাধ্যায় স্বাধীনতার পরে বাংলাদেশে এসেছিলেন এবং আমাদের অনেকেরই সৌভাগ্য হয়েছিল কাছে থেকে তার গান শোনার। এবং অতুল প্রসাদের গানকে আসলে তিনি নবজীবন দান করেছিলেন। আর আজকে যদি আমরা বলি যে অতুল প্রসাদের গানের চর্চা, তাহলে বাংলাদেশের এক কন্যা অতুল প্রসাদের গানকে নবজীবন দান করেছেন, তিনি লুবা নাহিদ চৌধুরী। আজকে তাকেও এখানে সংবর্ধিত করা হচ্ছে। এটা সত্যিই খুব আমাদের জন্যে খুবই আনন্দের বিষয় এবং আমি কৃতজ্ঞ যে এখানে দাঁড়িয়ে আমি কিছু কথা বলতে পারলাম। আর আমি এটা কোনো বক্তৃতার পয়েন্ট না, আমি একটা গানের কথাটা লিখে এনেছিলাম, মানে আমার মনে হয়েছিল যে এই গানটার মধ্যে অতুল প্রসাদকে খুঁজে পাওয়া যায়। তো আমারই দুর্ভাগ্য যে গোলাম মোস্তফা এই গানটি পাঠ করে দিয়েছে, কিন্তু তারপর আমি কিছু অংশ পাঠ করতে চাই এজন্য যে আসলে এখানে তিনি প্রবাসীই ছিলেন এবং বাংলার মানুষ কিন্তু তখন প্রবাস বলতে তখন বোঝা হতো যে বাংলার বাইরে যে গিয়েছে। আর এই বাইরে বলতে কিন্তু পাটনাতেও যারা ছিল তারাও কিন্তু এই প্রবাসী সাহিত্য সংসদ তখন করতেন। পাটনা থেকে যে পত্রিকাটা বেরিত বাংলা সাহিত্যে, যেটা একটা প্রধান ভূমিকা পালন করেছে রামানন্দ চট্টোপাধ্যায়ের, তিনি কিন্তু সেটার নাম দিয়েছিলেন প্রবাসী। এবং এই প্রবাস তো পাটনা, লখনৌ, দিল্লি নানা জায়গায় ছড়িয়েছিল বাঙালিরা তখন, এবং তারা প্রত্যেকেই বাংলার ভালোবাসাটা তাদের সঙ্গে বহন করে নিয়ে গিয়েছিল। কিন্তু অতুল প্রসাদের মতো নিবিড়ভাবে বোধহয় এর প্রকাশ আর কেউ করেনি। আজকে মনে হয় যে আজকে তো বাঙালি বিশ্বজুড়ে প্রবাসী, বাঙালি সারা বিশ্বের নানা জায়গায় বাঙালি প্রবাসী হয়ে আছে। আর এই প্রবাসী বাঙালির কণ্ঠে কোন গানটি ধ্বনিত হতে পারে? আমার মনে হয়েছে যে ভাষা আন্দোলনের গান যেমন একটা যুগল গান, আমার ভাই রক্তে রাঙানো, তার সঙ্গে আমরি বাংলা ভাষা, তেমনি এই গানটি আমার জানা নেই গানটির সুর, এই গানটি কীভাবে গাওয়া হয়, কিন্তু গানের কথাগুলো খুবই তাৎপর্যপূর্ণ। আমি দু একটি জায়গায় এখানে বলছি যে গানের শুরুটা যেরকম গোলাম মোস্তফা বলেছেন, প্রবাসী চল রে দেশে চল। এই যে প্রবাসী দেশ চল রে দেশে চল, পরবাসী দেশে চল, এই আকুতি কিন্তু প্রবাসীরা সবসময় বহন করে এবং এই আকুতি অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রজন্ম থেকে প্রজন্ম এই আকুতিটা রয়ে যায়। যে কারণে যে আমেরিকাতে যারা আছে তারা আইরিশ আমেরিকান, ইটালিয়ান আমেরিকান বা অন্য পরিচয়ে তারা পরিচিত হয়, বাঙালি যারা আছে তারা বাঙালি আমেরিকান হিসেবেও গর্বের সঙ্গে পরিচিত হবে। আর এই দেশের জন্যে তাদের যে আকুতি সেটা তারা বহন করবে। আর এই আকুতির মধ্যে থাকে দেশের সমাজের মানুষের মঙ্গল আকাঙ্ক্ষা। এবং সেখানে কিছু জায়গায় লিখেছেন যে প্রবাসী চল রে দেশে চল, হরির লুটের বাতাসা আর পৌষ মাসের পিঠা,
পীরের সিন্নি গাজীর গান আর করিম ভাইয়ের ভিটা। তো তার বাল্যের কিছু স্মৃতির কথাই আসলে তিনি বলেছেন, আহামরি সেই স্মৃতি আজ লাগছে কত মিঠা। মিঠা শব্দটা কিন্তু খুব বেশি যে একটা সংস্কৃত শব্দ তা না, মিঠাটা খুবই একটা লোকজ শব্দ, এবং তিনি খুব অবলীলায় গানে সেটাকে নিয়ে এসেছেন। তো এই গানের শেষে তিনি যে নোটটা দিয়েছেন, এই নোটটা আসলেই খুবই তাৎপর্যপূর্ণ, যেটার কথা গোলাম মোস্তফা উল্লেখ করেছেন। তো সেখানে আমি সেটা একটু পাঠ করতে চাই। ওই কথাটাই তিনি বলেছেন যে তাকে অনুরোধ করেছিলেন পত্রিকার জন্য কবিতা লিখতে, বিশেষ করে অনুরোধ করেছিলেন। তখন আমার দেশের গ্রামখানির কথা মনে পড়ে গেল। এবং এটা কোন গ্রামের কথা মনে হলো, তিনি তার কৈশোর কিন্তু কেটেছে এই শরীয়তপুরে নড়িয়া অঞ্চলে, যেটা পদ্মা তীরের গ্রাম। আবার তার মানে একেবারে বাল্যকালটা, কৈশোরটা কেটেছে এই ভাওয়াল এই জায়গাটিতে, এবং ফলে বাংলার অভিজ্ঞতাটা তার নানাভাবে রয়েছে। আর তিনি সেখানে লিখছেন যে তখন আমার দেশের গ্রামখানির কথা মনে পড়ে গেল, সেই পদ্মা নদীর ধার, সেই খোলা মাঠ, খোলা প্রাণ, পাখির গান, বকুল ফুল, হরির লুটের বাতাসা, মায়েদের ভালোবাসা। মায়েদের বলেছেন, অর্থাৎ মা, খালা, মাসি সবাই মিলে যে আমাদের কৌম সমাজ, ছেলেদের সঙ্গে খেলা খুব মনে পড়ে গেল। আমাদের সেই মিষ্টি দেশটি আমার চোখের সামনে, আমার প্রাণের সামনে ভাসতে লাগলো। ভালো করে মনে হলো আমি ভুলিনি আমার দেশমাতাকে, যদিও প্রায় ৩৫ বৎসর সেই গ্রামখানিতে যাইনি। দূর দেশে থাকলে কি হবে, মায়ের টান বড় টান। তো এই কথাগুলোর মধ্য দিয়ে, এই গানটার মধ্য দিয়ে চিরকালের প্রবাসীদের, পরবাসীদের তাদের অন্তরের আকুতি প্রকাশ করেছেন অতুল প্রসাদ। খুব কমই তিনি লিখেছেন, কিন্তু তার মধ্য দিয়ে অনেক গভীরভাবে মানুষকে ছুঁয়ে গেছেন। তার জীবনেও একটা বেদনার রেশ ছিল, তার গানেও একটা বিষণ্ণতা, একটা মেলানকলি, একটা বেদনার সুর আমরা শুনি, বিচ্ছিন্নতার সুর। আমরা যেমন প্রত্যেকেই নানাভাবে শেকড় থেকে উপরে উঠে পড়ি, নানা রকমভাবে মানুষের সঙ্গে মানুষের সংযোগে বিচ্ছিন্নতা, সহিংসতা, অনেক কিছুর শিকার হই। আর সব কিছুর পরও তিনি মিলনের কথা বলেছেন, যেটা গোলাম মোস্তফা খুব সুন্দরভাবে বলেছেন, বৈচিত্র্যের মধ্যে মিলন, বিবিধের মধ্যে মিলন। এবং সেই মিলনের সাধনাটাই হচ্ছে বাংলাদেশের অভ্যুদয়। সেই মিলনের সাধনাতেই অতুল প্রসাদ আমাদের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। ঐতিহ্য ও ইতিহাস পরিষদকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্যে। আপনাদের কল্যাণ হোক।